ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে বাংলাদেশের অনুশীলন। প্রথমবারের মতো যোগ দিলেন শান্ত মিরাজ। ছুটিতে থাকায় আসেননি তাসকিন আহমেদ। ভুটানের বিপক্ষে হারের ব্যর্থতা নিয়ে ঢাকায় ফিরল বাংলাদেশ। শেষ ম্যাচের পারফরমেন্সে হতাশ কোচ, সুযোগ কাজে লাগাতে না পারার পুরনো অজুহাত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। প্রথমে ক্রিকেট। ভারত সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো টাইগারদের দলগত অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছুটি কাটিয়ে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জেতা মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ দিনের মতো চলমান ক্যাম্পে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সিরিজের জন্য গেল 4 আগস্ট থেকে শুরু হয় টাইগারদের অনুশীলন। যদিও প্রথম 4 দিন অনুশীলন করেছেন কেবল সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। সোমবার সকাল 9:30টায় শুরু হওয়া অনুশীলন চলে দুপুর 1টা পর্যন্ত। তবে পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন খান ছাড়া সেখানে ছিলেন না কোনো বিদেশি কোচিং স্টাফ। দেশি কোচ সোহেল ইসলাম, তারেক আজিজ খান আর মিজানুর রহমান বাবুলের অধীনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। এদিন ভারত সফরের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন শান্তর দল। 12 তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের। তার আগ পর্যন্ত অনুশীলন চলবে দেশি কোচদের অধীনে। 2 টেস্ট আর 3 টি-20 খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই মুহূর্তে বিসিবিতে আছেন সহকর্মী নিয়ন মুহাইমিন। বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি সেখানে। ভারত সফরের আগে বাংলাদেশের যে অনুশীলন ক্যাম্প রয়েছে সেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আসলে গতকাল থেকে শুরু হয়েছে। এর আগে বেশ কয়েকদিনই ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আজ দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দিনের মতো পুরো টিমই আসলে অনুশীলন করেছে। কোচিং স্টাফের সদস্যরা না থাকলেও ক্রিকেটাররা কিন্তু ধাপে ধাপে এখানে এসেছেন এবং বিভিন্ন জায়গায় মোটামুটি মিরপুর মূল স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসলে তারা অনুশীলন করেছেন। আমরা মূল মাঠে দেখেছি সেন্টার উইকেটে 2টো নেট বসানো হয়েছে, সেখানে কয়েকজন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন, বোলাররা তাদেরকে সঙ্গ দিয়েছেন। অন্যদিকে মূল মাঠে ফিল্ডিং অনুশীলন হয়েছে, আলাদা করে উইকেট কিপিং অনুশীলন করেছেন জাকির আলী অনেক। ইনডোরে কিছু ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন, জাকির প্র্যাকটিস করেছেন, মুশফিকুর রহিম প্র্যাকটিস করেছেন সেখানে। একাডেমিতে আবার টি-20 টিমের যারা সদস্য আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, জাকির আলী অনেক, আফিফ হোসেন ধ্রুব, যারা অন্যান্য যে ক্রিকেটারদেরকে এই তালিকাটায় রাখা হয়েছে, আন্ডার-19-এর জিসান আলম, তারা আবার একাডেমিতে প্র্যাকটিস করেছেন। এরকম ধাপে ধাপে প্র্যাকটিস করছেন। এখন আসলে আমরা অপেক্ষা করছি, অনুশীলন শেষ হয়ে গেছে। সকাল 9টা থেকে অনুশীলনটা শুরু হয়েছিল। অনুশীলন প্রায় 3 ঘন্টা তারা অনুশীলন করেছেন। 3 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টার মতো সেই অনুশীলন শেষ করেছেন। মেহেদী হাসান মিরাজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেটার জন্যই আসলে আমরা এখানে অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মেহেদী হাসান মিরাজ এখানে আসবেন। এবং ভারত পাকিস্তানে একটা সাকসেসফুল সিরিজ শেষ করবার পর ভারতে যে নতুন করে সিরিজটা শুরু হবে, গতকাল আমরা জানি রাত্রে 10টা নাগাদ ভারত তাদের প্রথম টেস্টের জন্য দল দিয়েছে, পূর্ণ শক্তির একটা দল দিয়েছে। ধারণা করা হচ্ছিল যে জসপ্রীত বুমরা সহ অনেককেই হয়তো বা এখানে রাখা হবে না, কিন্তু ভারত যেভাবে একেবারে পূর্ণ শক্তির দল দিয়েছে সেটা নিয়েও হয়তো বা মেহেদী হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হবে যে কী ভাবছেন তারা এই মুহূর্তে। তো সেগুলো নিয়ে হয়তো তারা কথা বলবেন। এর পরবর্তীতে আজকে বিকালেই আবার বাংলাদেশের ভারত সফরের আগে যে ভারতের যে সিরিজে যেতে হলে যে ভিসার প্রয়োজন হবে সেটার জন্য কিন্তু বাংলাদেশ টিম পুরো অ্যাম্বাসির দিকে যাবে এবং সেখানে কিন্তু আজকে বাংলাদেশ টিমের যাবার কথা রয়েছে এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি যে এই কাজটা শেষ করবার পরই কিন্তু আমরা আসলে সেদিকে যাব এবং ভিসা সেন্টারে আজকে বাংলাদেশের টিমের কারা কারা যায় সেটা হচ্ছে পরবর্তীতে আপনাদের ওখান থেকে জানাতে পারবো। অনুশীলনের কথা যদি বলি, অনুশীলন এখানে বেশ মনোযোগের সঙ্গে আমরা দেখেছি যে বিশেষ করে ক্রিকেটাররা যারা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছেন বলতেই হয়, সাদমান ইসলাম অনিককে দেখেছি, জাকির হাসানকে দেখেছি। ওপেনিং স্লট নিয়ে বাংলাদেশের একটা সমস্যা হচ্ছিল, যেহেতু মাহমুদুল হাসান জয় একটা ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তান সিরিজে। এই টিমের সঙ্গে খেলবার পরে প্রথম টেস্টটায় তাকে বসানো হয় এবং পরবর্তীতে দ্বিতীয় টেস্টে খেলানো হবে কি হবে না সেটা নিয়ে একটা ব্যাপার ছিল, কিন্তু পরবর্তীতে সাদমান সেই জায়গায় সুযোগ পেয়ে দুর্দান্ত ভালো করবার কারণে কিন্তু তাকেও সেকেন্ড টেস্টে কন্টিনিউ করা হয়। ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়া সিরিজে আসলে এইভাবেই রাখা হবে। ইন্ডিয়ার টিম দেওয়ার পর থেকে কিন্তু একটা কানাঘোষা চলছে যে বাংলাদেশের টিমটা আসলে কখন ঘোষণা করা হবে। তো সেটার জন্য আমাদের আসলে এখন অপেক্ষা, দেখা যাক সেটা আসলে কি হয়। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর। দেশের নানান অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসার কারণেই বিশ্ব ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত, যার সুফল দেখা যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়।
ক্রিকেটের বিপ্লবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। বারবার তীরে গিয়ে তরি ডোবানো ভারতীয় ক্রিকেট দল দীর্ঘ ট্রফি খরা ঘুচিয়েছে সবশেষ টি-20 বিশ্বকাপে। যদিও শেষের বছরগুলোতে ওই শিরোপাটা বাদে সবকিছুই ছিল ইন্ডিয়ান ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট বিপ্লবের অন্যতম কারিগর রাহুল দ্রাবিড়। তার কোচিংয়েই আরাধ্যের শিরোপা উঁচিয়ে ধরে রোহিত শর্মার দল। বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের এমন আধিপত্যের পেছনের কারণটা জানিয়েছেন সদ্য সাবেক হওয়া এই কোচ। আপনি বর্তমান ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখবেন ভারতীয় ক্রিকেট বেশ শক্তিশালী, যার অন্যতম কারণ দেশের সব জায়গা থেকে প্রতিভা উঠে আসছে। ভারতের সঙ্গে তুলনা করলে দেশের ক্রিকেটের সব কার্যক্রম কেবলই ঢাকা কেন্দ্রিক। রাজধানীর বাইরে অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই। আঞ্চলিক ক্রিকেটের অস্তিত্ব কেবল নামমাত্র। অথচ অঞ্চলভিত্তিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশের ক্রিকেটে যে পরিবর্তন আনা সম্ভব তার বড় উদাহরণ সিলেট। দেশের পেস বিপ্লবের পেছনে বড় অবদান সিলেট অঞ্চলের। এবাদত, তানজিম, খালেদ কিংবা রুয়েল মিয়া সবাই উঠে এসেছেন এই উত্তর পূর্বাঞ্চলের শহরটি থেকে। মূলত সেখানকার পেস বান্ধব উইকেট দেশের ক্রিকেটে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। বাকি জেলাগুলোতে এখনো মন্থর উইকেট। সুযোগ সুবিধার অভাব থাকায় স্পিনাররাই প্রভাব বিস্তার করে। একটি বা দুটি জায়গা কেন্দ্র করে সুযোগ সুবিধা দিলে প্রতিভা উঠে আসবে না। যদি আপনি সেরা প্রতিভা তুলে আনতে চান তাহলে দেশের প্রতিটা অংশে ছেলে মেয়েদের কাঠামোগত ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিসিবির ঢাকা প্রেম আর ক্লাবগুলোতে রাজনৈতিক প্রভাব সবচেয়ে বড় দুই কারণ দেশের ক্রিকেটের এমন ভঙ্গুর দশার। ভারতের ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠার পেছনে দ্রাবিড় কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্লাব ক্রিকেটকেও। ক্লাবগুলোর শক্তিশালী হতে হবে। ক্রিকেটটা মুষ্টিমে মানুষের হাতে বন্দী থাকলে হবে না। ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে, সবার জন্য সমান করতে হবে। কালে ভদ্রে দ্বিপাক্ষিক সিরিজে পাওয়া টুকটাক অর্জন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দেশের ক্রিকেট প্রেমীদের। বহুজাতিক ক্রিকেটে একটা সোনালী ট্রফি এখনো দূর আকাশের চাঁদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটেও বদল আসবে এই আশা নতুন করে দেখছে টাইগার ক্রিকেট ভক্তরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট সিরিজ উপহার দিয়ে আজ ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ মিশনে নামছেন সাকিব আল হাসান। কাউন্টিতে 4 দিনের একটি ম্যাচ খেলবেন তিনি। সমারসেটের মুখোমুখি হবে তার দল সারে। সাকিবকে নিয়েই জয়ে ফিরতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। টনটনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। রাজনৈতিক পট পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। দিন বদলের হাওয়া কারো জন্য হয়েছে পৌষ মাস, তো কারো সর্বনাশ। ফ্যাসিস্ট সরকারের পতনের ঢেউয়ের আঁচ লেগেছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ক্যারিয়ারেও। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব। মাঠের বাইরের নেতিবাচক খবরের প্রভাব পড়েছে তার ক্যারিয়ারেও। পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সতীর্থরা যখন বীরের বেশে দেশে ফিরেছেন, সাকিব তখন পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। দেশে ফিরলেই বিপত্তি। তাই তো দেশের ক্রিকেটের সবচেয়ে মেধাবী ক্রিকেটারকে পাকিস্তান থেকে চলে যেতে হয় ইংল্যান্ডে। সামনেই বাংলাদেশ দলের ভারত মিশন। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে কাউন্টি দল সারের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ সমারসেট। এই ম্যাচ খেলেই ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচের ভেন্যু টনটন। নামটা সাকিবের কাছে বেশ প্রিয়। এর ঘরোয়া ক্রিকেটের আসর দুলীপ ট্রফিতে খেলতে দেশে ফিরে গেছেন সারের ফর্মে থাকা ক্রিকেটার সাই সুদর্শন। তার পরিবর্তে খেলবেন সাকিব। ক্যারিয়ারে যেখানেই হাত দেন সেখানেই সাফল্য ধরা দেয় তার। তবে সাম্প্রতিক নানা ইস্যুতে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি সাকিব। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার কাউন্টিতেও পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণে মরিয়া অভিজ্ঞ অলরাউন্ডার। কাউন্টিতে এবারও পয়েন্ট টেবিলে রাজত্ব ধরে রেখেছে সারে। 11 ম্যাচ শেষে 7 জয়, 1 হার ও 3 ড্রয়ে 193 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সারে। শেষ ম্যাচে নটিংহ্যামশায়ার ক্রিকেট টিমের সঙ্গে ড্র করেছে ররি বার্নসের দল। তাই সাকিবকে নিয়ে জয়ে ফেরার লক্ষ্য তাদের। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বার্নস। শেষ ম্যাচে প্রথম ইনিংসে 161 রানের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে 71 রান করেন সারে অধিনায়ক। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাই সুদর্শনও। তার শূন্যতা পূরণে সাকিবকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সারেতে সতীর্থ হিসেবে সাকিব আরও পাচ্ছেন উইল জ্যাক্স, জর্ডান ক্লার্ক, রায়ান প্যাটেল, বেন ফোক্স ও ক্যামেরন স্টিলদের।
কাউন্টি এবারই প্রথম নয় সাকিবের জন্য। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলেন তিনি। সেবার 8 ম্যাচে 22 গড়ে 35টি উইকেট নেন সাকিব। তার ব্যাটে আসে 358 রান, সর্বোচ্চ 90। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবল ভুটানের বিপক্ষে ব্যর্থ মিশন শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ। সিরিজ 1-1 ড্র করলেও শেষ ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ভুটান ব্যর্থতায় সুযোগ নষ্ট করার পুরনো অজুহাত দাঁড় করিয়েছেন ফুটবলাররা। সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। দেশের বাইরে থেকে খেলে এসে বিমানবন্দরে শেষ কবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল তা কে জানে। সম্প্রতি যে মানের ফুটবল খেলছে, সংবর্ধনা তো দূরের কথা, মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়লেই যেন বাঁচেন ফুটবলাররা। ভুটান মিশন শেষে পরিস্থিতি এমন না হলেও খেলোয়াড়রা যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন তা অস্বীকার করার উপায় নেই। ভুটানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামলেই আলোচনায় আসে 2016 ট্র্যাজেডি। এবার এমন কোনো কঠিন পরীক্ষা না থাকলেও সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরতে পারেনি লাল সবুজ, বরং আছে বাজে পারফরমেন্সের সমালোচনা। আর তাই চেষ্টা করলেও হতাশা লুকাতে পারেননি হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা। Second result, a chance to opportunity to prepare well for the first game. We had quite decent performance in the first game with a good result. We knew that it could happen, no? That Bhutan would come more aggressive and playing away. We knew that we could lose some points, and but we were quite excited about getting a second win. It wasn't possible. We were about to reach a draw, which would have been also fine. মিশনে গিয়ে বারবারই একই অজুহাত দাঁড় করান ফুটবলাররা। এবারও হয়নি তার ব্যতিক্রম, বরং ভুটানে নতুন করে জুড়ে দিয়েছিলেন কন্ডিশনের অজুহাত। কিন্তু পেশাদার ফুটবলারদের যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, সেই বিষয়টি যে তারা ভুলেই যান। আমি মনে করি যে এটা আমাদেরই ফল্ট। আমরা ভুটানের সাথে হেরেছি, এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমরা ট্রাই করেছি, আমরা সুযোগ পেয়েছি, সেগুলো আমরা আর কি গোল করতে পারিনি। 2-3টা চান্স পেয়েছি, কিন্তু সেগুলো যদি আমরা গোল করতে পারতাম তাহলে আমরা ম্যাচটা অন্যরকম হতো, আমাদের ফরে ম্যাচটা চলে আসতো। ডেফিনেটলি আমরা এটা বলতেই পারি যে আমরা যদি গোল করতাম তাহলে হয়তো আমরা এই ম্যাচটা হারতাম। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে 1-0 ব্যবধানে বাংলাদেশ জয় পেলেও ফুটবলারদের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। পরের ম্যাচে যার খেসারত গুণে লাল সবুজ হারের মধ্য দিয়ে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনে যেসব ফেডারেশনে স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। যেসব কর্মকর্তারা আত্মগোপনে আছেন তাদের বাদ দিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে চায় সার্চ কমিটি। নতুন করে কমিটি পুনর্গঠন করতে জাতীয় ক্রীড়া পরিষদকে সুপারিশ করা হবে বলেও জানান সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে খেলাধুলার চেয়ে রাজনৈতিক চর্চাই ছিল বেশি। পেশি শক্তি আর উপর মহলের প্রভাব খাটিয়ে রাজনৈতিক ব্যক্তিরা হয়ে ওঠেন সংগঠক। পট পরিবর্তনে ক্রীড়াঙ্গনের সুবিধা নিয়ে এসব সংগঠকরা এখন আত্মগোপনে। ক্রীড়াঙ্গন রাজনীতিকরণের মাসুল গুনেছে বাংলাদেশ। সংস্কারের হাওয়ায় এসব জায়গায় পরিবর্তন দরকার সবার আগে, যে বিষয়টি অনুধাবন করে কাজ শুরু করেছে সার্চ কমিটি। যেসব ফেডারেশনে স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে নিশ্চিত করেছেন সার্চ কমিটি আহ্বায়ক। খুব শিগগিরই সবগুলো স্থবিরতা কেটে যাবে, সবাই এখানে অ্যাক্টিভ হয়ে আসবে, খুব শিগগির হবে, এবং সেটার জন্যই আমাদের প্রচেষ্টা। এটা এমনও হতে পারে যে আমরা একসাথে 10টা নিয়েও বসতে পারি, কেন আমাদের যেহেতু ফেডারেশনের সংখ্যা সেই, তো শুরু করতে চাচ্ছি একটা নাম্বার দিয়ে, তো এই নাম্বারটাই যে একদম ফিক্সড নাম্বার তা না। কর্মকর্তারা আত্মগোপনে থাকায় অধিকাংশ ফেডারেশনে এখন শূন্যতা। সেক্ষেত্রে কাদের নিয়ে নতুন কমিটি গঠনের সুপারিশ করবে সার্চ কমিটি তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সোজা ব্যাটে খেলতে চান নীতি নির্ধারকরা, আস্থা রাখতে চান যারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের উপরই। তাছাড়াও ত্যাগী সংগঠক যারা বিগত দিনে বঞ্চিত হয়েছেন তাদেরও বিবেচনায় রাখার আভাস মিলেছে। যারা এক্সিস্টিং আছে এখনো, এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে তা না। আমরা যেটুকু জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কি সুবিধা অসুবিধা ছিল সেটা জানা, যদিও আমরা অনেকটাই জানি,
তো সেইটার উপর বেস করে তবে আমরা একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার দিব, এটা দিস ইজ ফর শিওর। ব্যর্থতার পরও কিছু ফেডারেশনে চেয়ার আঁকড়ে পড়ে আছেন বহু কর্মকর্তা, সেসব জায়গাও সংস্কার করা হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। এরকম কিছু হবে না। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে বাংলাদেশের অনুশীলন, প্রথমবারের মতো যোগ দিলেন শান্ত মিরাজ, ছুটিতে থাকায় আসেননি তাসকিন। ভুটানের বিপক্ষে হারের ব্যর্থতা নিয়ে ঢাকায় ফিরল বাংলাদেশ। শেষ ম্যাচের পারফরমেন্সে হতাশ কোচ, সুযোগ কাজে লাগাতে না পারার পুরনো অজুহাত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।